নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত, পাশাপাশি শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। সারাটা বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে, কারণ এই উৎসবকে ঘিরে আমাদের যত আনন্দ, উন্মাদনা, খাওয়া, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করা, অনেক কিছু। পাশাপাশি পুজোকে কেন্দ্র করেও কিন্তু থাকে আমাদের প্রচুর নিয়ম নিষ্ঠা, কারণ আমরা কিন্তু আধ্যাত্মিক চেতনা, নিয়ম নিষ্ঠা, আচার বিধি মেনে কিন্তু পুজো করতে পছন্দ করি। আমরা জানি যে পুজোতে বিন্দু মাত্র যাতে কোনো নিয়মের কোনো ত্রুটি না হয়, প্রত্যেকটি নিয়ম যেন সঠিকভাবে মেনে যেন পুজো আচ্ছা করা হয়। জীবনের আলো আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে আমরা প্রত্যেকটি বিষয়ে আলোচনা করার প্রচেষ্টা আপনাদের জন্য করি, আপনাদের প্রত্যেকটা দিক পরিষ্কারভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা আমরা কিন্তু করে থাকি। আমরা জানি যে পুজোতে নবপত্রিকা একটি বিশেষ অধ্যায়, একটি বিশেষ নিয়ম, যে নিয়মটি কিন্তু আমাদের পালন করতে হয়। নবপত্রিকা মানে 9টা পাতা। সত্যি এখানে কি 9টা পাতার ব্যবহার করা হয়, নাকি 9টা উদ্ভিদ ব্যবহার করা হয়? কি প্রয়োজনীয়তা নবপত্রিকার, ভূমিকা কি পুজোতে এই নবপত্রিকার, প্রত্যেকটি বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জন্য কিন্তু আমরা আলোচনা করব। আর অবশ্যই অনুষ্ঠানটি সেই মানুষটি, যে মানুষটি এই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পছন্দ করেন, একেবারে নিপুণভাবে আপনাদের বিষয়টি বোঝাতেও পছন্দ করেন এবং জন্মছক বিচার করতেও পছন্দ করেন এবং আমাদের জীবনের সমস্যা থেকে আমাদের রেহাই দিতেও পছন্দ করেন। মানুষটি অন্য কেউ নন, পিএইচডি ইন অ্যাস্ট্রো, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন এবং আগামী দিনগুলো প্রত্যেকের যাতে ভালো যায় এই শুভকামনা থাকবে। দেখুন, এই যে নবপত্রিকা যে কথাটা, এই নবপত্রিকা আমরা অনেক ক্ষেত্রে জানি যে কলা বউ, অর্থাৎ এই যে কলা বউ আমরা সাধারণত বলি যে গণেশের বউ, কিন্তু তা না। কিন্তু নবপত্রিকা বা যে কলা বউ, যেটা নিয়ে আমরা আজকের আলোচনা করব, এবং দেখুন এইখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু দেবী দুর্গা, এবং এই দেবী দুর্গার এই যে 9টা উদ্ভিদ বা 9টা পাতার সমন্বয়, নবপত্রিকা যেটা বলা হচ্ছে, নবপত্রিকা বলতে 9টা পাতার সমন্বয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা নব উদ্ভিদ, অর্থাৎ 9টা উদ্ভিদের সমন্বয়ে এই কিন্তু জিনিসটা তৈরি হয়। এবং এটা প্রত্যেকটা উদ্ভিদের মধ্যেই কিন্তু দেবীর রূপ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা আমরা যদি আলোচনা করি দেখবেন যে প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে মা দুর্গার অবস্থান রয়েছে সেরকমই। এবং এই নির্দিষ্ট তিথি রয়েছে, এটা শুধুমাত্র সপ্তমীর তিথিতে একদম সকালবেলা এই ক্রিয়া বা এই জিনিসটা করা হয়, অর্থাৎ এই অনুষ্ঠানটা আমরা নিয়ম মেনে করে থাকি। দেখবেন প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু যিনি পুরোহিত থাকবেন তিনি কিন্তু এটা সর্বোচ্চ উদ্যোগ নেন, এবং তার সঙ্গে সঙ্গে পূজা মণ্ডপে যারা কমিটি থাকেন এবং মেয়েরাও অবশ্যই এখানে প্রয়োজন, মেয়ে এবং তার সঙ্গে সঙ্গে ঢাকি থাকেন এই সময়, এবং তারা নির্দিষ্ট জায়গা আমি বলবো আলোচনা করব যে কিভাবে কি হয়। দেখুন, প্রথম অবস্থায় এই যে 9টা উদ্ভিদ আপনারা বলছিলাম, 9টা উদ্ভিদ বলতে কি কি না, এক হচ্ছে কলা গাছ, অবশ্যই এখানে প্রয়োজন কলা গাছ, তারপরে হচ্ছে কচু গাছ, তারপরে হচ্ছে হলুদ গাছ, দেখবেন এইগুলো প্রত্যেকটা ওই সময় প্রয়োজন। এবং তারপরে বলছে জয়ন্তী গাছ, অনেকেই জানেন জয়ন্তী গাছ, তারপরে হচ্ছে বিল্ল গাছ অর্থাৎ বেল গাছ, তারপরে যেটা হচ্ছে ডালিম গাছ, আপনারা জানেন ডালিম গাছ বা এটা কেন বলা হচ্ছে দাঁড়িম্ব, আর অশোক গাছ, আর মানকচু গাছ অর্থাৎ মানকচু গাছ চেনেন অনেকে, আর একটা ধান গাছ। এই 9টা গাছকে বা 9টা উদ্ভিদকে সমন্বয় করে খুব সুন্দর করে কিন্তু তাকে সাজিয়ে এবং লাল পাড় কাপড় পরিয়ে তাকে কিন্তু সেই দেবীর কিন্তু ডান দিকে রাখা হয়, এবং সেটা ডান দিকে রাখা হয় ঠিকই, কিন্তু গণেশের কিন্তু একদম পাশে রাখা হয়, এবং একটা কাঠের কিন্তু কোনো একটা বসার কোনো জায়গা বা বলা হয় কাঠের সিংহাসন, সেই কাঠের সিংহাসনে বসিয়ে সেটাকে পুজো করা হয়। এবং এই যে বললাম 9টা উদ্ভিদ, এবং 9টা উদ্ভিদের মধ্যে কিন্তু প্রথম অবস্থায় বলছি কলা গাছের মধ্যে কি থাকে, বলছে এই যে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কদলী গাছ, অর্থাৎ কদলী গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ব্রাহ্মণী, অর্থাৎ সেটা কিন্তু সেখানে কিন্তু মাতা অর্থাৎ দেবীরই কিন্তু রূপ, অর্থাৎ এই দেবীর রূপ ব্রাহ্মণী রূপ। এবং তার সঙ্গে সঙ্গে বলছে কচু গাছের যে অধিষ্ঠাত্রী দেবী বলা হয়, কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে কালিকা, অর্থাৎ আমরা কালী
তা মা কালীর আমরা নাম শুনেছি, অনেক আমরা পুজো করি এবং আগামী দিন সেটা বিশেষ একটা সমারোহ আসছে, দিন আসছে। দেখুন এখানেও কিন্তু সেটা মা দুর্গারই একটা রূপের অবস্থান রয়েছে। এবং তারপরে বলছে হলুদ গাছ। হলুদ গাছে কি থাকে না, হলুদ গাছে বলছে মাতা কি না উমা, মাতা উমা দেবীর অবস্থান রয়েছে হলুদ গাছে। এবং তারপরে যেটা বলছে জয়ন্তী গাছে কি থাকছে না, জয়ন্তী গাছে বলছে কার্তিকী, অর্থাৎ মাতা কার্তিকের মা, অর্থাৎ এখানে কিন্তু সেই কার্তিকী মা তার অবস্থান রয়েছে। এবং এর সঙ্গে বলছে বিল্ল গাছ, বেল গাছে শিবা, অর্থাৎ শিবা হচ্ছে মা দুর্গার আর এক নাম, মা, অর্থাৎ এখানে বলছে সেই শিবার অবস্থান রয়েছে বেল গাছে। তারপরে কি বলছে ডালিম গাছ, ডালিম গাছে কি থাকে না রক্তদন্তিকার অবস্থান রয়েছে মাতা, অর্থাৎ সেটাও কিন্তু মা দুর্গার আর এক নাম, এবং সেখানে তার অবস্থান রয়েছে এই ডালিম গাছে। অশোক, অর্থাৎ অশোক গাছে কে থাকে না শোকরহিতা, শোকরহিতা মাতা আর এক নাম, অর্থাৎ এখানে মা দুর্গার কিন্তু আর একটা নাম সেই শোকরহিতা, তিনি অবস্থান করে। আর মানকচু গাছ, আপনারা অনেকে জানেন এখানে মাতা চামুন্ডার অবস্থান রয়েছে। এই মানকচু গাছ দিয়ে অনেক কিছু কাজ করা হয়, অনেক ধরনের তন্ত্রের কাজ, অনেক ধরনের দৈবিক প্রতিকার, অনেক ধরনের সমস্যার সমাধানের জায়গা এই কিন্তু এই মানকচু গাছ থেকে করা হয়। এবং সেই মানকচু গাছে অবস্থান করে মাতা চামুন্ডার। এবং ধান গাছ, এর সঙ্গে সঙ্গে আর একটা কাজ থাকে যে ধান গাছ, ধান গাছে হচ্ছে মাতা লক্ষ্মী রূপ, অর্থাৎ এখানে কিন্তু সেই দুর্গা রূপেরই কিন্তু আর এক রূপ হচ্ছে এখানে মাতা লক্ষ্মী রূপকে ইঙ্গিত করা হয়। এবং এই যে 9টা রূপ, এই 9টা রূপের যে অবস্থান রয়েছে এই 9টা গাছের মধ্যে এবং মাতা দুর্গার, এবং সেই জন্য এই নির্দিষ্ট সময় সেটা হচ্ছে সপ্তমী তিথির দিন সকালবেলা, একদম কিন্তু সকালবেলা এখানে যিনি পণ্ডিত থাকবেন ওই মণ্ডপে যিনি পুজো করবেন তার এটা সম্পূর্ণটা তার ক্রিয়া, এবং তিনি উদ্যোগ নিয়ে এই সমস্ত গাছগুলোকে নিয়ে, অর্থাৎ এই 9টা উদ্ভিদকে নিয়ে তিনি নিকটবর্তী যেখানে জলাশয় থাকবে, সেখানে গঙ্গা স্থান থাকলে অবশ্যই গঙ্গায় নিয়ে যায়, না হলে যেখানে জলাশয় থাকে সেই জলাশয়ে নিয়ে গিয়ে এইগুলো প্রত্যেকটা গাছকে, অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদকে সেখানে স্নান করানো হয়। এবং সেখানে সেই উদ্ভিদগুলোকে ভালো করে সুতো দিয়ে বেঁধে তারপরে কাপড়, অর্থাৎ বলা হচ্ছে যে লাল পাড় কাপড় পরিয়ে সেখান থেকে তারপরে আনা হয়। আমি বলবো, অবশ্যই আলোচনা করব, তার মধ্যে একজন এবং এই নবপত্রিকা স্নান বা কলাবউ স্নানের এই পর্বটি দিয়ে কিন্তু প্রথম মনে হয় কোথাও যে সত্যি দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। একেবারে কাঁসর ঘন্টা বাজিয়ে কিন্তু স্থানীয় পুকুরে বা গঙ্গাতে কিন্তু এই স্নান পর্বটি কিন্তু চলে, এটা আমরা প্রত্যেকেই জানি, বাঙালি বা অবাঙালি প্রত্যেকেই আমরা কিন্তু এটা বুঝি। এর মানে অন্তর্নিহিত মর্মটি যে কতটা বুঝি জানি না, কিন্তু এই আনন্দটাকে কিন্তু আমরা প্রত্যেকে উপলব্ধি করি। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বলছিলাম শিকদার। কোথা থেকে ফোন করছেন? আমি বলছিলাম নৈহাটি থেকে। নৈহাটি থেকে, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়, আপনার ডেট অফ বার্থ বলবেন? আমার ডেট অফ বার্থ হচ্ছে 22 ফেব্রুয়ারি। হ্যাঁ, 1988। 1988। টাইমটা বলবেন? টাইম হলো সকাল 11:20 আচ্ছা, আর জন্মস্থানটা বলবেন? জন্মস্থান হলো কলকাতা। জন্মস্থান কলকাতা। দেখুন আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, কলকাতায় আপনার জন্ম। দেখুন আপনার লগ্ন মেষ লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে আপনার জন্ম। জানা আছে এটা নিশ্চয়ই? হ্যাঁ, জানা। দেখুন আপনার জন্মছকের কিছু জায়গাগুলো রয়েছে, কিছু খারাপ জায়গাও আছে, কিছু ভালো জায়গা রয়েছে। কেমন? দেখুন আপনার জন্মছকের আমি যেমন বললাম লগ্নের সাপেক্ষে আপনার দ্বাদশে রাহু এবং বৃহস্পতির অবস্থান রয়েছে। বৃহস্পতি এখানে স্বক্ষেত্রে অবস্থান করছে, রাহু যুক্ত হয়ে গেছে, সেই জন্য বলা হয় যে এটা গুরু চণ্ডাল একটা দোষ। কিন্তু এই গুরু চণ্ডাল দোষ আপনার ক্ষেত্রে কতটা ক্ষতি করতে পারে, খারাপ কতটা করতে পারে, সেটার বিচার্য বিষয়। এখানে বলবো সেই বিচারের ক্ষেত্রে দেখবেন যে আপনার ক্ষেত্রে অতটা, আপনাকে যদি একটু স্বাধীনতা দেওয়া যায়, আপনাকে যদি একটু দায়িত্ব বুঝিয়ে দেওয়া যায়, তাহলে আপনার ক্ষেত্রে অতটা খারাপ করবে না। কারণ আপনার মধ্যে একটা দেখবেন যে একটা সিস্টেম কাজ করে, তো প্রত্যেকের মধ্যেই দেখবেন আপনার মধ্যে যে সিস্টেমটা কাজ করছে, আপনি যে কোনো একটা কাজ করতে যাবেন আপনি নিজের সিস্টেমে নিয়ে নেবেন, নিজের পদ্ধতিগত জায়গা থেকে আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যাবেন এবং ওই সংস্থাকেও আপনি সেইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ
আপনি সব সময় চেষ্টা করবেন আপনার সিস্টেমটাই সেখানে বলবৎ হোক। আচ্ছা, ঠিক আছে, তার বাইরে যাবে না। এবং এখানে সেটা আপনাকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে নো ডাউট সেই জায়গাটা যথেষ্ট আপনি উন্নতিও করে দিতে পারেন। কারণ এখানে বৃহস্পতি স্বক্ষেত্রে রয়েছে। যদি রাহু যদি অবস্থান করতে, রাহুর পাওয়ার যদি বেড়ে যেত তাহলে কিন্তু সেই জায়গাটা হতো না, কিন্তু এখানে বৃহস্পতি পাওয়ার রয়েছে বলে সেই জন্য বলা হয় যে এক্ষেত্রে এই গুরু চণ্ডাল দোষের ক্ষেত্রে এই সকল জাতক জাতিকা যে জায়গায় যাবে তাদের যথেষ্ট উন্নতি করে দেয় যদি তাকে দায়িত্ব দেওয়া যায়। তাহলে এই জায়গাটা আপনার ক্ষেত্রে রয়েছে। কিন্তু আরেকটা জায়গা খারাপও আছে। খারাপ কি আছে না, আপনার জন্ম ছকের একাদশ ভাব, একাদশ ভাবে আপনার দেখতে নো ডাউট খুব ভালো, কিন্তু এই একাদশ এখানে বলা হয় চন্দ্র এবং শুক্রযুক্ত। যাদের জন্মছকে চন্দ্র শুক্র একসঙ্গে অবস্থান করে তাদের দেখতে নো ডাউট এমনি খারাপ হয় না, তারা ভালো হয়, দেখতে শুনতে ভালো হয়। কিন্তু এরা প্রতারিত হয়ে যায়, অর্থাৎ ছেলে হলে মেয়েদের দ্বারা প্রতারিত হয়, মেয়ে হলে ছেলের দ্বারা প্রতারিত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে সাবধানে চলতে হবে। কোনো কোনো সময় আপনাকে এমনভাবে ব্ল্যাকমেল করতে পারে তাতে আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে দিতে পারে। তাহলে সেই জায়গাগুলো আপনাকে সতর্কভাবে চলবেন। আর জন্মছকে আর একটা জায়গা রয়েছে, কারণ আপনার ষষ্ঠ ভাব, যেমন একাদশে বললাম রাহু, এই দ্বাদশে আপনার রাহু অবস্থান রয়েছে এবং ঠিক তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ষষ্ঠ ভাবে কিন্তু সেখানে কেতু অবস্থান করছে। তাই কেতু সাধারণত আমাদের কি দেয় না, গুপ্ত শত্রু দিয়ে দেয়। তাহলে গুপ্ত শত্রুর কারণে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। তাহলে সেই জায়গাগুলো সতর্ক থাকবেন আর মাথা গরম কম করবেন। ঠিক আছে, এই কটা জিনিস। বলছি দাদা একটা কথা ছিল, আমি বলছি যে আমার কি মাঙ্গলিক দোষ বলে কিছু আছে? হ্যাঁ, আপনার অষ্টম মঙ্গল এবং অষ্টমপতি অষ্টমে অবস্থান করছে, এখানে জলরাশি, এবং আপনার জন্মছক হচ্ছে যেহেতু মেষ লগ্ন, মেষ লগ্নের সাপেক্ষে লগ্নপতি মঙ্গল সেই অষ্টমে গিয়ে অবস্থান করছে। বুঝতে পেরেছেন এই যে জায়গাটা, তার কারণে মাঙ্গলিকের দোষ আমরা বলি না, সপ্তম অষ্টম এবং লগ্ন চতুর্থ দ্বাদশ মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক হয়। আপনার ক্ষেত্রে মাঙ্গলিক বিষয়টা রয়েছে কিন্তু তার প্রভাবটা একটু কম। আচ্ছা, মানে মাঙ্গলিক দোষ খণ্ডন করার সেরকম কোনো প্রয়োজনীয়তা নেই। সেক্ষেত্রে সব ক্ষেত্রে প্রয়োজন হয়, এবং এটার জন্যই আমি বারবার বলি যে বিবাহের আগে জটুক বিচারটা মাস্ট। আপনার ক্ষেত্রে আপনার যিনি হচ্ছেন, যেটা বলা হয় যে আগামী দিনে আপনার বিবাহের সময় দেখা গেল আপনার কার সঙ্গে বিবাহ হচ্ছে তার জটুক, অর্থাৎ তার যে জন্মছকের কানেকশন কম্বিনেশন কি আসছে, এই কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা বলি না যে অষ্টকূটের বিচার, অষ্টকূটের একটা বিচার হয় আর কম্বিনেশনটা কিন্তু দুটো আলাদা। জন্মছকের দুটো জন্মছকের কম্বিনেশন আর অষ্টকূটের বিচার, এই দুটো টোটালটা ডিফারেন্ট, এবং তার কারণে কিন্তু আপনার আগামী দিনে জীবনযাপন কেমন হবে এবং আপনার যে লাইফ পার্টনার থাকবে তার সঙ্গে কতটা সুসম্পর্ক থাকবে এগুলো ডিপেন্ড করে কম্বিনেশনের উপর। বেশ মনোযোগ সহকারে আপনি শুনলেন এবং যে কথাগুলো বললেন সেগুলো আপনার সাথে মিললো কি? হ্যাঁ একদমই, একদম। আচ্ছা বেশ। আর তাহলে বিয়ে কি হয়েছে? নালে কিন্তু বিয়ের আগে একটু জটক বিচারের প্রয়োজনীয়তা রয়েছে। না বিয়ে হয়েছে কিন্তু এই সমস্যা চলছে, প্রবলেম চলছে। আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম চলছে, তার মানে বিয়ের আগে জটক বিচারের কথা ভাবনা চিন্তা করা হয়নি বোধহয়। না না, এই জায়গাটা আমরা অনেকেই মিস করে যাই, এখনো মিস করছি, হয় বেশিরভাগ বিগত দিনে অনেকেই মিস করতে। এখন কি কিছু করা যাবে না দাদা? এগুলো প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই, আমি তো বলি অবশ্যই ঠিক হবে, এবং প্রচুর মানুষ তাদের আজকে ভালো জায়গায় আছে। তারা মানে একদম আমি নৈহাটি থেকে বলছিলাম, তো আমি মানে কাছাকাছি হলে কোথায় চেম্বার পাবো? কাঁচরাপাড়াটা তো বোধহয় সবথেকে কাছে হবে, আপনি কাঁচরাপাড়াতেই যোগাযোগ করতে পারেন। বেশ, যোগাযোগ একবার করুন। এই যে দাদার অনুষ্ঠান আপনি দেখেন, দাদাকে ভালো লাগে, তার কারণটা কি বলুন তো? মানুষ দাদার কাছ থেকে উপকৃত, যে মানুষটার কাছ থেকে আমরা উপকৃত সেই মানুষটার নাম কিন্তু চারিদিকে ছড়াবেই, এটা কোনোদিন কেউ কিন্তু আটকে রাখতে পারে না। তাই তাদের জীবনে উপকার হয়েছে বলে আমরা দাদাকে চিনেছি, এবং আপনিও যদি আপনার জীবনের উপকারটাকে নিয়ে আসতে পারেন ওনার সান্নিধ্যে এসে, তাহলে দেখবেন আপনার থেকে আরো 10 জন কিন্তু ওনার সম্বন্ধে জানতে চাইবেন বা জানতে পারবেন। তাই সেক্ষেত্রে বলবো চাইলে যোগাযোগ অবশ্যই করতে পারেন, তবে জন্মছকে মাঙ্গলিক দোষ হালকা হোক বা গভীর হোক, বিয়ের আগে জটক বিচারটা করার প্রয়োজনীয়তা রয়েছে। বিবাহের আগে জটক বিচার, দেখুন আপনারা হয়তো অনেক অর্থ ব্যয় করে ধুমধাম করে আনন্দের সঙ্গে আপনার একটা সম্পর্ক স্থাপন করবেন এবং একটা অনুষ্ঠান করবেন ঠিকই, কিন্তু খুব সামান্য অর্থের বিনিময়ে আপনার কিন্তু জটক বিচারটা অবশ্যই করণীয়। সেটা আপনি যার কাছেই যান না কেন, মানে আমি বলছি না আমার কাছেই আসতে হবে,
কিন্তু একবার যৌতুক বিচার যার কাছে আপনার ভালো মনে হবে, কারণ একটা সম্পর্কে যাচ্ছেন আপনি, আগামী দিনটা আপনি তার সঙ্গে থাকবেন, একসঙ্গে থাকবেন, এখানে লাইফ পার্টনার বলা হয়, সেই লাইফ পার্টনারকে আপনি বেছে নিতে চাইছেন, সেই লাইফ পার্টনার আপনার ক্ষেত্রে কতটা শুভ আকাঙ্ক্ষী হবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে কতটা শুভ হবে, কতটা অশুভ হতে পারে, কি সমস্যা আসতে পারে, তাহলে সেগুলো একটু কিন্তু বিচার করে নিয়ে এগিয়ে যাওয়াটাই মনে হয় আমার ক্ষেত্রে, বা আমি বলবো যে ভালো। একদম, কারণ এটা দেখুন প্রমাণিত সত্য, উনি কিন্তু নিজেও বললেন যে খুঁটিনাটি সমস্যা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তার সমাধানটা আপনি চান। এটা যদি বিয়ের আগে ভাবতেন তাহলে বোধহয় বিবাহিত জীবনে কোনো খুঁটিনাটি আসতো না। এমনি হাজবেন্ড ওয়াইফের মধ্যে সবসময় তো একটু টুটু মায়মায় চলে, কিন্তু সেটা যেন গভীর কোনো ক্ষত তৈরি করতে না পারে। যাই হোক, আমরা নবপত্রিকা নিয়ে শুনছিলাম, আবার শুনবো। কারণ এখানেও কিন্তু আজকের যে আলোচনার মধ্যে অবশ্যই যদি সময় থাকে বলবো, কারণ শিব এবং পার্বতী তাদেরও বিবাহ হয়েছিল, এবং শিব পার্বতী তারা কৈলাসে একটা সময় অবসর সময় কাটাচ্ছিল, তখন তাদের মধ্যেও একটা কথোপকথন হয়েছিল, এবং সেই কথোপকথন আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব কি আলোচনা হয়েছিল সেখানে, এবং সেই আলোচনাটা যদি সম্ভব হয় সময় থাকে অবশ্যই বলবো। কিন্তু তার মধ্যে যেটা বিশেষ আলোচনা সেটা হচ্ছে এই নবপত্রিকা বা কলা বউ, বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে, অর্থাৎ সপ্তমীর দিন তিথিতে, সপ্তমী তিথিতে সকালবেলা সেই নিকটস্থ কোনো জলাশয়ে গিয়ে সেখানে পুরোহিত যিনি থাকেন তিনি ওই 7টা উদ্ভিদকে সঙ্গে নিয়ে এবং সেই শঙ্খ এবং ঘণ্টার ধ্বনি এবং তার সঙ্গে সঙ্গে কাসর ধ্বনি বাজিয়ে সেখানে কিন্তু সেই নির্দিষ্ট কিন্তু জলাশয়ে যায়, এবং সেখানে স্নান করানোর পর বলা হয় যে লাল পাড় শাড়ি পরিয়ে সেখানে আবার সেই ঢাকের আওয়াজের সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আসা হয় এবং মণ্ডপে নিয়ে আসা হয়, এবং মণ্ডপে এনে একটা নির্দিষ্ট, অর্থাৎ বলা হচ্ছে যে এটা কাঠের সিংহাসনে সেই গণেশের কিন্তু পাশে রাখা হয় এবং দেবী দুর্গার ডান দিকে রাখা হয়, এবং তারপরে শুরু হয় ক্রিয়া, এবং তারপরে কি হয় না সেখানে দর্পণ, অর্থাৎ দর্পণের মাধ্যমে মা দুর্গার সেখানে স্নান কার্য সম্পন্ন হয় এবং তারপরে পুজো শুরু হয়। তাহলে এই কাজটা কিন্তু সর্বপ্রথম করা হয় মণ্ডপে এবং এই নির্দিষ্ট দিনে। যাই হোক, আমরা আলোচনায় আবারও ফিরে আসবো গৌতম দা, তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি তাপস জানা বলছি। কোথা থেকে? আমি বাগনান থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ বলুন। 22/5/1981। 22/5/81। টাইমটা বলবেন? 5টা 25। কখন? সন্ধ্যা। আর জন্মস্থান কোথায়? বাগনান। বাগনান। বাগনান থেকে আপনি বলছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের এক চরণে আপনার জন্ম। জানা আছে এটা? না ওটা জানা নেই। জানা নেই, যে এটা লিখে রাখুন, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লাগে। কেমন, এই যে 81-এ আপনার জন্ম হয়েছে, দেখুন 81-এ আপনার জন্ম হয়েছে, জন্ম ছকের যে কানেকশনগুলো দিচ্ছে তাতে আপনার রাগ মাথা গরম যথেষ্ট রয়েছে। হ্যাঁ, এবং এই যে বৈবাহিক বলা হচ্ছে, এই ক্ষেত্রে বৈবাহিক জীবনেও কিন্তু মাঝে মধ্যেই সমস্যা চরম জায়গা তৈরি হবে। বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে, যে মাঝে মধ্যেই চরম জায়গা সমস্যা তৈরি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি অপবাদের শিকার হবেন। বুঝতে পেরেছেন? হয়েছেন, সেটাও হয়েছেন। ওকে, মানে জন্মছক কিভাবে বলে দিতে পারেন আমাদের সম্বন্ধে, মানে যে কাজটা করেননি তার দায়ভার। গান শিখেছেন আপনি? না না সেরকম তো, মানে ওরা হালকা, মানে গানের প্রতি একটা ভালোবাসা কি আছে? প্রচুর প্রচুর প্রচুর। গানটা না শিখলেও গান খুব আপনি পছন্দ করেন? প্রচুর পছন্দ। মাঝে মাঝে মুখেও চলে আসে গান, মানে আপনি একা একা যখন থাকেন, হ্যাঁ তাই তো নাকি? হ্যাঁ, দেখুন এইখানে যে জায়গাগুলো রয়েছে আপনার জন্মছক, আপনার জন্মছকের এই যে কর্মক্ষেত্র কেমন, কারণ আপনার যে বয়স তাতে দুটো সমস্যা এখন বর্তমানে রয়েছে, একটা হচ্ছে কর্মজীবন আর একটা বৈবাহিক জীবন। ঠিক আছে, এই কর্মজীবনে দশম ভাবে রয়েছে আর রাহুর অবস্থান রয়েছে, আর দশমপতি চন্দ্র অবস্থান করছে থার্ড হাউসে। কেমন, এই যে তৃতীয় ভাবে চন্দ্র অবস্থান করছে, আর এখানে বলবো তার সঙ্গে ঠিক কানেকশন পাচ্ছে রাহুর, এবং সেক্ষেত্রে দেখবেন কর্ম পরিবর্তন, মাঝে মধ্যে কর্ম পরিবর্তন হবে। কর্ম পরিবর্তন হয়েছে এবং আপনার অষ্টম পরিবর্তন করেছে। এবার একটা মানে খুব মানে
এটা একটু আপনাকে একটু নেয়ার চেষ্টা করতে হবে, কারণ এই যে একটা জিনিস বলবো, এটা কঠিন সমস্যাটা। সেটা হচ্ছে কোনো কারণে আপনি আইনি সমস্যার কারণে, কারণ আপনার যে জন্মছক আমি সেটাই দেখেই বলছি, কারণ এই ধরনের জন্মছক থাকলে পরে সাধারণত বলা হয় যে একদিন না একদিন থানার অর্থাৎ বা পুলিশ লকআপে আপনাকে আটকে থাকতে হতে পারে। আচ্ছা, কেমন? কোনো এই যে কারণে। জন্মছকের কানেকশন, কোনো একটা কারণ বলতে এখানে কোনো রকমের মহিলা সংক্রান্ত বিষয়টাই ইঙ্গিত করছে, তার কারণে আপনি থানা পর্যন্ত আটকে থাকতে পারেন এখন যে কানেকশনটা রয়েছে। আর বিগত দিনে বিভিন্ন সময় বিভিন্ন কানেকশন আসবে, তবু বলবো এক একটা সময় এক একটা কানেকশন থাকে, তার পরিপ্রেক্ষিতে বললাম সেই জায়গাটা নিজেকে সতর্কভাবে চলবেন। কেমন বোঝাতে পারলাম আপনার? আর বর্তমানে অর্থ, প্রচুর অর্থ খরচ হবে, অর্থ খরচ হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর অর্থ খরচ হবে, যেটা বলা হচ্ছে অর্থহানির যোগ চলছে, এবং এটা এখনো 6 মাস থাকবে, এবং 6 মাস পরে গিয়ে একটা রেক্টিফাই হবে। 6 মাস পরের থেকে আস্তে আস্তে অর্থের জায়গাটা ভালো হবে। কিন্তু আর একটা জিনিস জানুন, আপনার এই জন্মছক যেটা ইন্ডিকেশন করছে, আগামী কিন্তু নভেম্বর থেকে আপনার কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যেতে পারে। নভেম্বরের পরে? আগামী নভেম্বর, ঠিক আছে, কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যেতে পারে, সেটা কিন্তু ইঙ্গিত অলরেডি শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? অলরেডি উনি বললেন কিছুদিন আগে একবার কর্ম পরিবর্তন হয়েছে, আবারও নভেম্বরে পরিবর্তন হতে পারে। বেশ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, জন্মছক খুলে নেওয়াটা একটা ল্যাপটপে বড় বিষয় নয়, সেই জন্মছকটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে অঙ্ক হিসেব করে একটা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎকে মিলিয়ে দেওয়া। বর্তমান মানে ভবিষ্যৎ হয়তো আমরা জানি না, যখন অতীত এবং বর্তমানটা মিলে যায় আন্দাজ করতে পারি ভবিষ্যৎটা নিশ্চয়ই মিলবে। এবং সেটা কিন্তু আমি এই অনুষ্ঠানে বসে সব থেকে বেশি অবজার্ভ করেছি, এবং খুব মাঝে মধ্যে খুব শিহরণ জেগেছে, মাঝে মধ্যে খুব আনন্দ হয়েছে, মাঝে মধ্যে ভয় হয়েছে, কারণ মানুষের জীবনে নানা রকমের ওঠা পোড়া নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। তবে ভয়টাকে ভয় পাবো, আনন্দটাকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে যাব, কোনোটাই দরকার নেই। আপনি শুধু সবটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, আনন্দটা যেন আপনার জীবনে থাকে, আর ভয় বা খারাপ দিকটাকে যাতে কিছুটা হলেও আপনি প্রতিহত করতে পারেন। এবং তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে, কাছাকাছি চেম্বারে কিন্তু পৌঁছে যেতে হবে। চেম্বার সম্পর্কে আমি বলবো, তবে তার আগে যে বিষয়টাই ছিলাম সেদিকটা আরেকটুখানি শুনবো। দেখুন, নিশ্চয়ই বলবো, তার আগে আরেকটা জিনিস আমি বললাম যে কর্ম পরিবর্তন, এই যে অনুষ্ঠানের মধ্যে হ্যাঁ কর্ম পরিবর্তন হয়ে যাবে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে কানেকশনটা আসছে, তাতে কিন্তু কর্ম পরিবর্তন নিজের থেকে করবে, যে না আমার এটা ভালো লাগছে না, এর থেকে হয়তো বেটার কিছু পাবো, হ্যাঁ এখানে ছেড়ে দিলে। কিন্তু আমি বলবো যে আগামী 2 বছর যেখানে থাকবেন সেখানেই থাকার চেষ্টা করবেন। আচ্ছা, সেটা ভালো না? তার জন্য আপনার ভালো। আপনি যদি নিজের থেকে ছেড়ে চলে যান বা কোনো কর্ম পরিবর্তন করতে যান বা করে ফেলেন, তাহলে কিন্তু আগামী 2 বছর আপনি সঠিক কর্ম পাবেন না। আপনার ক্ষেত্রে প্রচুর কষ্টের মধ্য দিয়ে আপনাকে আগামী 2 বছর সহ্য করতে হবে। সেক্ষেত্রে আপনার যে দশাটা চলছে এবং অন্তর্দশা চলছে, আপনার ক্ষেত্রে খুব মারাত্মক জায়গা রয়েছে। সেই জন্য যেখানে আপনি কর্ম করছেন সেখানেই থাকার চেষ্টা করবেন, কারণ আপনার মধ্যে জেদ কাজ করবে, সেই জেদটাকে আপনি কিন্তু প্রায়োরিটি দেবেন না, তাতে আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। একদম, আমার মনে হয় একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে এই কারণে আমরা না বন্ধু বলে থাকি, যে আমার ভুল কোনো সিদ্ধান্ত আমাকে যেন বিপথে না পরিচালনা করে। আমি যে কথাটা ভাবছি সেটা আমি সঠিক ভাবছি তো, যেটা করতে চাইছি সেটা আমার করা উচিত তো, যে সিদ্ধান্তটার কথা আমি নিতে চাইছি সেই সিদ্ধান্তটা আমার এই মুহূর্তে নেওয়া উচিত তো। এই প্রত্যেকটি পদক্ষেপে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্তটা দিতে পারে, আপনাকে জানান দিতে পারে। আর সেই কারণেই আমার মনে হয় একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে ভালো বন্ধু আমাদের কারোর কিন্তু হতে পারে না। তাই আপনার জীবনে আপনার প্রত্যেকবারের কোনো বড় ডিসিশন নেওয়ার আগে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী চলুন, সেটা আপনার জন্য ভালো, আপনার পরিবারের মানুষগুলোর জন্য কিন্তু ভীষণ ভালো। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আরেকজন বন্ধু চলে এসেছেন, একটু কথা বলেই নি। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? নমস্কার, শুভদীপ দাস বলছি। হ্যাঁ নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? চিনতে পারছেন না? আমি কলকাতা থেকেই বলছি। আচ্ছা আচ্ছা। মানে দাদার চেম্বারে আমি গিয়েছিলাম আচ্ছা। বছর দেড়েক আগে, বোনের বিয়ের জন্য। বোনের বিয়ের জন্য গিয়েছিলাম, কিন্তু মানে কি বলবো, দাদা যে আমাকে কিভাবে কি যে উপকার করেছে বলে মানে ভাষাতে বোঝাতে পারবো না। বোনের বিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি, কোনোভাবেই কোনো কিছু, অনেক টাকা খরচা করেছি দাদার কাছে গিয়ে। দাদা যেই আমাকে যেই সমাধানটা দিয়েছে, আশা করি মানে কি বলবো,
ভাষা পাচ্ছিস না বলো। মানে ওদের বোনের বিয়েতে বিয়ে নিয়ে নানা রকমের টালবাহানা চলছিল, দাদার কাছে এসে স্মুথলি বিয়েটা হলো কি হলো না? একদম মানে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, হুম। আর বোন খুব খুব খুবই ভালো আছে। আচ্ছা, মানে এতটাই আপনি উচ্ছ্বসিত যেটা ভাষায় প্রকাশ করে উঠতে পারছেন না যে আপনি কতটা একদম একদম খুশি। একদম মানে সেটা যে কি যেভাবে উপকার করেছে আমি বললাম না। আমি বহু জায়গায় গেছি, বহু টাকা নষ্ট হয়েছে, তাদের কাছে গিয়েছি আমি কি উপকৃত হয়েছি হুম। যে বোন ভালো জায়গায় আছে, ভালোভাবে বিয়ে হয়েছে, হুম। এ, খুবই ভালো আছে। যাক এখন তারা ভালো আছে তাই তো? হ্যাঁ খুব খুবই ভালো আছে। যাক যাক। একদম। তাহলে অবশ্যই। একজন অভিজ্ঞ এখন অ্যাস্ট্রোলজারের সঠিকভাবে জন্মছক বিচার এবং প্রতিকার প্রতিবিধান যে কাজ করে মানুষের জীবনে তার একটা বড় প্রমাণ আবার আপনি হয়ে গেলেন। হ্যাঁ বোন যাওয়ার আগে বলেছি আমার দাদার সাথে আবার আমি আসি, মানে দাদা এখন ফরেনে গেছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, জামাই নিয়ে গেছে। হ্যাঁ। বাহ। বললো যে আসি, তারপর দাদার সাথে দেখা করবো, তুই একবার একটু দাদার কাছে যা, তাহলে একটু ফোনে কথা বলি। তো আমি সময় পাচ্ছি না, তার দেখছিলাম লাইভ দুদিন ট্রাই করছি, তো আজকে পেলাম লাইনটা। দেখুন আচ্ছা। অ্যাকচুয়ালি কিন্তু প্রচুর প্রচুর মানুষ আপনার হুম। মতোই প্রচুর মানুষ উপকৃত। আমি একদম। সম্পূর্ণটা আমার গুরুদেবের ওপরে ছেড়ে দিই, কারণ গুরুদেব আমাকে সঠিকভাবে সেই শিক্ষা দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার আশীর্বাদ রয়েছে আমার কাছে, এবং সেই আশীর্বাদের গুণেই কিন্তু আপনাদের উপকার হচ্ছে। কেমন? একদম আর একদম। তো ঠিকই দাদা, মানে সেই বললাম তো, আপনিও সেই আমার মতনই গুরুর জায়গায় রয়েছে। খুব ভালো ভালো লাগলো। আজকে কি কারোর সম্বন্ধে জানবেন? একটু আমি তারা বলেছিলাম যে দাদা আমার একটু জানবো, পরে আগে বলে বিয়েটা করেছি, হ্যাঁ। তারপরে একটু আমার সম্বন্ধে দাদা দাদা একটু বলে। আচ্ছা, শুনবেন তাই তো? বলুন, হ্যাঁ ডেট অফ হ্যাঁ, বার্থ বলুন। যেটা হচ্ছে 1988, হুম। তারিখ? 4th মার্চ, 4th মার্চ 4 মার্চ। বিকেল 4:35। ওকে, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে। 4:35, হুম হুম হুম। 4th মার্চ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, কয়েকটা জিনিস বলি। লগ্ন সিংহ লগ্ন আপনার, আর বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের 4র্থ চরণে আপনার জন্ম। কেমন? এই জন্মছকের হুম কয়েকটা জিনিস আপনার দেখুন, রাহু অবস্থান করছে লগ্নে। লগ্নে যাদের রাহু থাকে তারা কিন্তু মানে এরা প্রত্যেক মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, এবং কোনো অবস্থায় কোনো সমস্যা হলে দেখবেন যে যদি কোনো কারণে সমস্যা হয়, দেখা গেলো 10-5 জন অলরেডি সেখানে কিন্তু জড়ো হয়ে যাবে তাকে সহযোগিতা করার জন্য। আচ্ছা। লগ্নে রাহু এই প্রভাবটা কিন্তু তাদের মধ্যে থাকে, হুম। এবং এরা সাধারণত অনেক সময় অনেক মানে ভুল পথে পরিচালিত হয়ে যায়। এটা জানতে হবে, কারণ এই ভুল পথে পরিচালিত হয় একমাত্র কারণ যদি লগ্নপতি কোনো রকমের রেট্রোগেট, তারপরে কোনো কারণে দেখা গেলো কম্বাস্ট, তারপরে দেখা গেলো কোনো কারণে নিচস্থ হয়, তাহলে কিন্তু সমস্যাটা হয় তার নিজের। কিন্তু তবুও বলবো সেই ভুল পথে পরিচালিত হলেও তার সমস্যা হলে হয়তো 10-5 জন সঙ্গে পেয়ে যাবে। যেমন এই জায়গাগুলো থাকে। কিন্তু আপনার জন্মছকের আরেকটা জায়গা রয়েছে, আপনার সপ্তম ভাব, লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করছে বৃহস্পতি, বুধ, রবি এবং কেতু, আর ওই রাহু দৃষ্ট হয়ে আছে। এবং সেই ক্ষেত্রে এই আপনার ক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। বিবাহ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে না দাদা করিনি, বললাম না যখন মনেরটাকে দিয়ে তারপরে আপনাদের বিয়ে এখনো হয়নি। বিবাহ হয়নি। তারপরে বিয়েটা করবো। 98-এ আপনার জন্ম, বিবাহ হয়নি, কিন্তু বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করবেন। কারণ আমি স্যার আজকে 98 না স্যার 88। সরি আচ্ছা। আমরা 98 করেছি, 88, হ্যাঁ, 1988, 4th মার্চ তাই তো? হ্যাঁ 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 স্যার। 1988। দেখুন তাহলে আপনার জন্মছকের যে কানেকশনগুলো একবার বলে দিই। লগ্ন সিংহ লগ্ন, সিংহ হ্যাঁ, রাশি আপনার, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম আপনার, ঠিক আছে? এখানে আচ্ছা, আচ্ছা। কিন্তু রাহুর অবস্থান থাকলো না, এখানে আপনার লগ্নে রয়েছে চন্দ্র, এবং লগন চাঁদা বলা হয়। এই লগন চাঁদা জাতক জাতিকেরা যাদের সঙ্গে থাকে তাদের উন্নতি করে। আচ্ছা। ছোটবেলায় বাবা মায়ের উন্নতি হয়েছে, জন্মগ্রহণের পর বাবা মায়ের উন্নতি হয়েছে, নো ডাউট, এবং যাদের সঙ্গে সাথ দেবে তাদের উন্নতি হবে। কিন্তু এখানেও বলবো সপ্তমে রবি অবস্থান করছে, এবং সেই ভাবটা হচ্ছে শনির ভাব। সেই রবি অবস্থান করছে এইখানে, কিন্তু বিবাহিত জীবনে বাধা বিপত্তি আসবে, বিবাহের ক্ষেত্রে বাধা আসবে, একটা জিনিস মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের পঞ্চম ভাবে শনি এবং মঙ্গলের অবস্থান রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট আপনি একটা জিনিস, কারণ আপনার ক্ষেত্রে এই সমস্যা হতে পারে কি না, পঞ্চম ভাব পীড়িত হলে প্রেম ভালোবাসার ক্ষেত্র হয়তো কাউকে আপনি পছন্দ করবেন, কিন্তু একটা সময় সে কিন্তু ভুল বুঝে সরে যাবে,
আপনার জীবনে। দাদা ঠিকই বলেছেন, রিলেশন নেই তার সাথে আমার এখন। ও এটা আচ্ছা নিয়ে অনেকটা অশান্তি চলছে। হ্যাঁ। আচ্ছা, এটা মানে হয়েছে। কোনোভাবে কোনো পছন্দ হচ্ছে, কিন্তু সেইভাবে কোনো দিক থেকে কোনো দিক দিয়ে ঝগড়া ঘটে যাচ্ছে। কারণ এই পঞ্চম ভাব বলা হচ্ছে এটাকে 20 যোগ। হুম, এগুলো প্রতিকার প্রতিবিধান অবশ্যই নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে প্রতিকার প্রতিবিধান করলে এগুলো অবশ্যই ঠিক হবে এবং আগামী দিন আপনার ভালোই হবে, কেমন, খারাপ নেই, অত দুশ্চিন্তা করে লাভ নেই। এই যে আমরা অলরেডি আমরা একটা নির্দিষ্ট উৎসবের মধ্যে দিয়ে আমরা পার করছি, কোনো চিন্তা অত করে লাভ নেই। কিন্তু আপনার দ্বিতীয় ভাব একটা জানুন, আপনার চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে সমস্যা আসতে পারে। চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে আপনি সমস্যায় ভুগতে পারেন, কেমন, এই জায়গাগুলো। আর কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্যর দিকে অবশ্যই নজর দেবেন, এই জায়গাগুলোই রয়েছে মেনলি। হ্যাঁ, এইভাবে চলুন। আর এই পঞ্চম ভাবটা পীড়িত, এক্ষেত্রে পরবর্তীতে সন্তান আসতেও সমস্যা আসবে, সেই জন্য একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন। মানে আমার একটা শারীরিক ভাবে আমার মানে ওই মানে খুব গরমকালে মানে ঠান্ডার দাগটা খুব ইয়ে হয়, আর যখন ঠান্ডা লাগে না মানে এত হাঁচি হয়, এত হাঁচি হয়, এত হাঁচি হয়। হ্যাঁ, উনি তো বললেন যে নাক কান চোখ গলার একটা প্রবলেম। ENT প্রবলেমের একটা ওকে ওকে, সঙ্গে থাকুন। কিন্তু আপনার জন্য একই অ্যাডভাইস থাকবে যে বিয়েকে কেন্দ্র করে সচেতনতা বাড়াতে হবে। নিশ্চয়। বিয়ে প্রেম করুন, নিজের ইচ্ছাতে প্রেম করুন, কিন্তু বিয়ে করার আগে কিন্তু অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ না নিয়ে বিয়ের পিঁড়িতে কিন্তু বসবেন না। যাই হোক, আমরা নবপত্রিকা নিয়ে আজকে আলোচনা করছি। আরো কিছু ইম্পর্টেন্ট দিক কি রয়েছে নবপত্রিকা? নিশ্চয়। নবপত্রিকা তারপরে বললাম যেমন ওই তারপরে দেবী দুর্গার যেমন দর্পণের মাধ্যমে সেখানে স্নান করানো হয়, তারপরে কিন্তু যে ক্রিয়াগুলো শুরু করা হয়, অর্থাৎ এই নবপত্রিকার সর্বপ্রথম এই প্রবেশ মুখে এটা কি বলা হয়, তখন চামুন্ডার আহ্বান করা হয়, মাতা চামুন্ডার আহ্বান করা হয় এবং সেখানে একটা নির্দিষ্ট সময় ধরে মাতা চামুন্ডা অর্থাৎ দেবী দুর্গাকে জাগ্রত করা হয় এবং তারপরে কিন্তু শুরু হয় সপ্তমীর পুজো এবং তারপরে কিন্তু অন্যান্য পুজো নির্দিষ্ট তিথি থেকে করা হয়। এই হচ্ছে নবপত্রিকার গুরুত্ব যেটা বললাম। কিন্তু এই যে নবপত্রিকা এবং এখানে যে মাতা দুর্গা এবং শিবের এই যে আজকের আলোচনার মধ্যে অনেকের ক্ষেত্রে বিবাহের ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফ বা লাইফ পার্টনারের এখানেও কিন্তু ওই যে নবপত্রিকা বা এখানে যে এই যে আমরা আলোচনা রয়েছে দেবী দুর্গা এবং এখানে শিব এবং পার্বতী অর্থাৎ দেবী দুর্গার অ্যাকচুয়ালি কিন্তু পার্বতীরই একটা রূপ এবং সেখানে বিভিন্ন তার কাহিনী রয়েছে, সেগুলো নিয়ে আমি আসছি না। কিন্তু এখানে বলবো যে পার্বতী এবং তার সঙ্গে সঙ্গে মাতা পার্বতী এবং শিবের সঙ্গে মানে এক জায়গায় বসে যে কথা হয়েছিল, মানে এটা আমরা বিভিন্ন তথ্য থেকে পাই, বিভিন্ন কাহিনীর থেকে পাই। তাহলে সেখানে বলছে মা দুর্গা অর্থাৎ মাতা দুর্গা বা পার্বতী, অ্যাকচুয়ালি পার্বতী বলতে হবে এখানে, বলছে মাতা পার্বতী জানতে চেয়েছিলেন শিবের কাছে, অর্থাৎ শিবের কাছে জানতে চেয়েছিলেন যে একজন মানুষ বড় পূর্ণ মানুষ কিভাবে হতে পারে, অর্থাৎ একজন ব্যক্তিত্ব তার মধ্যে পূর্ণতা থাকতে পারে, পূর্ণ অর্থাৎ সে পাপ করেনি এইরকম, অর্থাৎ পূর্ণ হওয়া, তার মধ্যে কখন সেটা বিরাজ করবে। তা শিব তখন বলেছিলেন যে সে যদি সর্বদাই অনেস্ট থাকে, কিন্তু এই অ্যাকচুয়ালি আমাদের মধ্যে সেইভাবে তো এখন আর দেখতে পারবো না, কারণ আমরা যে যুগের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছি, যে যুগের মধ্যে দিয়ে চলছি, বলছে সে যদি সর্বদাই অনেস্ট সৎ থাকে, সে সৎ কর্ম, সৎ বিষয় ভাবনা এবং সৎ কাজ করা এবং কোনো অসৎকে প্রশ্রয় না দেওয়া যদি সে করতে পারে, তাহলে সে পূর্ণতা লাভ পাবে। তাহলে এটা একটা কিন্তু তিনি বলেছিলেন এবং এরপরেও আরো অন্যান্য কথা হয়েছিল, সেগুলো আলোচনা করব। এবং তার মধ্যে মনে ফোনে তার আগে বন্ধু আছেন, কিন্তু বন্ধু আসার আগে মানে বন্ধুর সঙ্গে কথা বলার আগে চট করে একটু বলবো যে 9836410969 এই নাম্বারটি ভীষণ গুরুত্বপূর্ণ। যারা চাইছেন যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শই নিতে চাই, তাদের জন্য এই নাম্বারটি ইম্পর্টেন্ট। এই কারণে নাম্বারটি কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর নাম্বার। যে মানুষটি কিন্তু তার রিসার্চ ওয়ার্ক, তার আধ্যাত্মিকতা চেতনা, তার জন্মছক বিচার, তার অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান সবকিছুর মধ্যে দিয়ে মানুষের জীবনের একটা বদল আনতে পেরেছেন। সেই মানুষটির হাত ধরে আপনিও কিন্তু নতুন একটা জীবনকে উপহার হিসেবে পেতেই পারেন। তাই যোগাযোগ করতে হবে। এই যে অনেকে বলছেন কোথায় যোগাযোগ করব, কোন চেম্বারটি আমার বাড়ির কাছে, একটু নিজেদের বুঝে নিতে হবে। রবিবার দিন কাঁচরাপাড়ায় উনি থাকছেন, সোমবার দিন ব্যারাকপুর এবং শ্রীরামপুরে ওনার চেম্বার রয়েছে, মঙ্গলবার দিন কালীঘাট লেক মলের পিছনের চেম্বার রয়েছে, বুধবার হাওড়ার বন্ধুরা পাচ্ছেন, বৃহস্পতিবার কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার বন্ধুরা পাচ্ছেন,
শুক্রবার কলকাতার বন্ধুরা হাতিবাগান চেম্বারে কিন্তু পাচ্ছেন। অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারছেন। 7 দিন আগে আপনাদের কিন্তু নাম লেখাতে হবে বা কথা বলতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 7 দিন পর কিন্তু আপনারা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে নিজেদের জীবন সম্পর্কে পরিষ্কার একটি তথ্য পাবেন এবং তার সমস্যার সমাধানগুলো করার জন্য কি কি নিয়মাবলীর মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে সেটাও কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তবে আমাদের সঙ্গে বন্ধু আছেন, একটু কথা বলিয়ে নি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছিলাম। বাঁকুড়া থেকে কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ শুনবো। ডেট অফ বার্থ হচ্ছে 16 নভেম্বর 1996। আচ্ছা 1993 96 96। আচ্ছা টাইমটা বলবেন। সময় সকাল 8:35। 8:35 সকাল। আর জন্মস্থান? জন্মস্থান হয়েছিল বাঁকুড়াতে। বাঁকুড়াতে। দেখুন আপনার ক্ষেত্রে জন্মছকের যে কানেকশন, লগ্ন ধনু লগ্ন, মকর রাশি এবং উত্তরসারা নক্ষত্রের তৃতীয় চরণে আপনার জন্ম হয়েছে। কেমন এই জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে, আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার যখন বয়স 42 বছর পার করবে, তারপরে কিন্তু আপনি আধ্যাত্মিক লাইনে চলে যাবেন। আপনি এমনিতেই ইন্টারেস্টেড এই বিষয়টার যথেষ্ট রয়েছে এবং আপনার লগ্নে রয়েছে বৃহস্পতি। মানে আপনি দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনি কাউকে শেখানোর একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে, শেখানোর প্রবণতা, কেমন জ্ঞান দেওয়ার প্রবণতা। অর্থাৎ আমরা জ্ঞান কার কাছ থেকে নিই? আমরা যখন স্কুল কলেজে যাই তখন কিন্তু আমার শিক্ষকের কাছ থেকে আমরা জ্ঞান নিই। তাহলে সেই জায়গাটা আপনার মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে যেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল দেবে। সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কোনো না কোনো দিন আইনি সমস্যায় জড়িয়ে যাবেন। কখন যাবেন সেটা আলাদা ব্যাপার, সেটা আরও অন্যান্য বিচারের যোগ্য রয়েছে, কিন্তু আইনি কোনো সমস্যা আসতে পারে আপনার জীবনে। সেটার ক্ষেত্রে খুব সতর্কভাবে চলবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখুন যে কোনো কারোর দ্বারা দেখা গেলো যে আপনি আপনার মানে আপনার লাইফস্টাইল এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন আপনি হঠাৎ করে, মানে কোনো কারোর পাল্লায় পড়ে, মানে আপনি নিজে নিজে যেতে পারবেন না, কারণ আপনার সেই সাহস থাকবে না। কারোর পাল্লায় পড়ে, কারোর সঙ্গ দোষে আপনি জায়গাটা নষ্ট করে ফেলতে পারেন এবং মান সম্মান অপমানিত হয় এবং তার সঙ্গে সঙ্গে ওই যে আইনি সমস্যা বললাম সেই জায়গা পর্যন্ত চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। কেমন আর 42 বছর বয়সের পর বিবাহ করলেও 42 বছরের পর থেকে আধ্যাত্মিক লাইনটা আপনার ভালো আছে। আচ্ছা বেশ, শুনতে থাকুন আর সঙ্গে থাকুন। সময় তো বেশ সংক্ষিপ্ত, তবে পুজোর মধ্যে রয়েছি, পুজোর আনন্দে রয়েছি। তবে জীবনে যদি কোনো রকমের অশুভ যোগ থাকে, অশুভত্ব থাকে, আমরা কি এই সময়টার মধ্যে তার প্রতিকার প্রতিবিধান বা গ্রহদোষ খণ্ডন করতে পারি? এই যে এই যে আমরা বলি না নির্দিষ্ট, যে আমি সব সময় বলি যে নির্দিষ্ট সময়, অর্থাৎ এই তিথি নক্ষত্র দেখে সব যে কোনো কাজ করতে হয়। তার এই যে আমরা যে সময়টার মধ্যে যদি যাচ্ছি, যে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা নবরাত্রি পালন করছি, এই যে নবরাত্রি পালন করছি, এই নবরাত্রি প্রত্যেকটা দিন, কারণ এখানে কিন্তু সেই শৈলপুত্রী থেকে শুরু হয়েছে, মানে আজকে চন্দ্রঘণ্টার মায়ের পুজো হচ্ছে, তাহলে প্রত্যেকটা দিন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আমরা পার করব। এবং নবরাত্রি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা দেবী পক্ষ চলছে তার মধ্যে। দেবী পক্ষ এবং নবরাত্রি এই শুভ যোগ, যে কোনো প্রতিকার প্রতিবিধান যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস ধারণ করা অনেক পাওয়ারফুল ধারণ কিন্তু ক্ষমতা রাখে। এটা তো বললামই। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, অর্থাৎ এই যে মাতা দুর্গার সঙ্গে যে কথাটা হয়েছিল আরেকটা, একটু বলে দিই, কারণ অনেকে আগ্রহী রয়েছেন যে কি ব্যাপার। অর্থাৎ আত্মদর্শন, অর্থাৎ দেবী দুর্গা অর্থাৎ মাতা পার্বতী জিজ্ঞাসা করেছিলেন নেক্সট আর কি মানুষের মধ্যে সচেতন হওয়া উচিত। বলছে আত্মদর্শন। যদি আপনার নিজেকে আপনি নিজের সমালোচনা করতে পারেন, নিজের সমালোচনা নিজে করতে পারেন, তাহলে আপনি জীবনে একটা নির্দিষ্ট চূড়ায় পর্যন্ত উঠতে পারেন এবং আপনি সবার কাছে খুব প্রিয় হয়ে যেতে পারেন। নিজের সমালোচনা নিজেকে যদি করতে পারেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে, অন্যদিন সময় থাকলে অবশ্যই আলোচনা করব। একদম একদম। যদি আজকে হাতে সময় সত্যি একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।